আমার প্রিয় একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আর একবার স্বাগত জানাই। এই চ্যানেল থেকে আগেই প্রকাশিত হয়েছে বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন অর্থাৎ চর্যাপদের ভিডিও, এবং তার সঙ্গে সেই চর্যাপদের যে তোমাদের পরীক্ষায় আসতে পারে সম্ভাব্য যে প্রশ্ন উত্তর, সেটাও কিন্তু সেই ক্লাসে রয়েছে। আজকের যে আলোচনার বিষয় সেটা হলো বাংলা সাহিত্যের মধ্যযুগের আদিতম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে সম্পূর্ণ আলোচনা, এবং সেই আলোচনার পূর্বে তোমরা দেখে নেবে বাংলা সাহিত্যের মধ্যযুগের যুগ বিভাগ একটা সুস্পষ্ট ধারণা কিন্তু তোমরা পেতে চলেছো এই ক্লাসটিতে। তাই তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখতে থাকো। এই ক্লাস করার পর যেভাবেই কোশ্চেন আসুক, তোমরা জানো যে তোমাদের সিলেবাসে 7 রকমের এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে। এই ক্লাস করার পর যে রকমই তোমাদের এমসিকিউ প্রশ্ন আসুক, তোমরা তা সহজেই উত্তর করতে পারবে। তাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আশা করি এই ক্লাসের পর মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে কোনো ডাউট তোমাদের থাকবে না। চলো শুরু করা যাক আজকের শ্রীকৃষ্ণ কীর্তনের পুঙ্খানুপুঙ্খ আলোচনা। বাংলা সাহিত্যের মধ্যযুগকে আমরা 3টে প্রধান ভাগে ভাগ করছি, এবং সেই ভাগটা কিন্তু একজন মাত্র ব্যক্তিপুরুষ শ্রীচৈতন্যদেবকে কেন্দ্র করে। দেখো, প্রাক চৈতন্য যুগ অর্থাৎ শ্রীচৈতন্যদেব জন্মগ্রহণ করেননি তার আগের যুগে, সেই সময়টা একবার দেখে নাও। 1351 থেকে 1500 খ্রিস্টাব্দ বা পঞ্চদশ শতক এটাকে বলছে। চৈতন্য যুগ 1501 থেকে 1600 খ্রিস্টাব্দ, যেটাকে ষোড়শ শতক বলছে, এবং তখন চৈতন্যদেব জন্মগ্রহণ করে গেছেন। তার জন্য যুগটার নামই হচ্ছে চৈতন্য যুগ। চৈতন্যদেব অবতার পুরুষ একজন, এবং তাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের মধ্য যুগটা সম্পূর্ণ 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। চৈতন্য পরবর্তী যুগ ষোড়শ শতকের শেষ থেকে সপ্তদশ শতক ও অষ্টাদশ শতক, অর্থাৎ 1601 থেকে 1760 বা 1800 খ্রিস্টাব্দ। তাহলে এমন একটা ব্যক্তি পুরুষ, সেই ব্যক্তি পুরুষকে কেন্দ্র করে সমগ্র বাংলা সাহিত্যটা 3টে ভাগে ভাগ হয়ে গেল। প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ। আমরা জানি 1201 থেকে 1350 পর্যন্ত বাংলা সাহিত্যে কোনো কিছু সৃষ্টি হয়নি, কারণ তুর্কি আক্রমণ ঘটেছিল। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিলেন। সেই সময় লক্ষণ সেন ছিলেন বাংলা শাসনকর্তা, ফলে সেই সময় বাংলায় অরাজকতার সৃষ্টি হয়েছিল। তাই সাহিত্যের কোনো নিদর্শন পাওয়া যায়নি, তাই বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ওই সময়টাকে। তাহলে দেখো, এরপরে বাংলা সাহিত্যের সাহিত্যিক নিদর্শন দেখতে পাবো। প্রাচীন যুগে বাংলা সাহিত্যের একটি মাত্র নিদর্শন পেয়েছিলাম চর্যাপদ, এবং তার সঙ্গে পেয়েছিলাম 24টা কবি। 24টা কবি মিলে মোট ছিল 46.5টা পদ। কিন্তু মধ্যযুগের বাংলা সাহিত্য দেখা যায় যে ব্যাপক পরিমাণে একটা যেন সাহিত্যের বিস্ফোরণ ঘটে। মধ্যযুগের বাংলা সাহিত্যের 3টে ভাগ আমরা দেখে নিয়েছি। এই পর্বে আমরা দেখে নেব যে সেই প্রাক চৈতন্য যুগে বাংলা সাহিত্যের কোন কোন নিদর্শন ছিল। দেখো, বৈষ্ণব সাহিত্য 1 নাম্বার দাগে দেখো রয়েছে বৈষ্ণব সাহিত্য। এই বৈষ্ণব সাহিত্য কার উপর ডিপেন্ড করে গড়ে উঠেছে? বৈষ্ণব সাহিত্য রাধাকৃষ্ণের যে প্রেম লীলা, সেই প্রেম লীলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সেই বৈষ্ণব সাহিত্যে আমরা পাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তন। আজকের এই ভিডিওটা এই বাংলা সাহিত্যের মধ্যযুগের নিদর্শন দেখার পর এই শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে সম্পূর্ণ আলোচনাটাই হবে। রাধাকৃষ্ণের প্রেম লীলা নিয়ে লেখা এই কাব্য, এবং তার সঙ্গে দেখো বিদ্যাপতি ও চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী। তাহলে আর একটা দেখো সাহিত্যের আলাদা পার্ট দেখতে পাচ্ছি, বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী কি? রাধাকৃষ্ণের প্রেম লীলাই হচ্ছে সেই বৈষ্ণব পদাবলী, কিন্তু সেখানে ছোট ছোট বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। অনুরাগ, পূর্বরাগ, অভিসার, মিলন, বিরহ, এইসব বিভিন্ন কয়েকটা পর্যায়ে রাধাকৃষ্ণের যে প্রেমলীলাকে সেটা ভাগ করা হয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দেখা যাবে একটা পুরো কাহিনী, জন্মবৃত্তান্ত থেকে একেবারে রাধা বিরহ পর্যন্ত একটা পুরো কাহিনী। পরে আলোচনা করছি আমরা এটা ডিটেলসে। দেখো, 2 নম্বর পয়েন্টে রয়েছে মঙ্গল কাব্য, অর্থাৎ যে কাব্য শুনলে, যে কাব্য পড়লে, যে কাব্য বাড়িতে রাখলে মঙ্গল হতে পারে, তারই নাম হলো মঙ্গল কাব্য। এবং সেই মঙ্গল কাব্যের 3জন কবিকে, প্রধান 3জন কবিকে পাচ্ছি প্রাক চৈতন্য যুগে: বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই এবং নারায়ণ দেব। এবং তাদের কাব্যগুলো দেখে নাও। দেবী মনসা এবং তার সঙ্গে চাঁদ সদাগরের কাহিনী নিয়ে মঙ্গল কাব্য এখানে আমরা দেখতে পাচ্ছি। 3 নম্বর পয়েন্টে দেখো, 3 নম্বর পয়েন্টে আমরা পাচ্ছি অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য জিনিসটা কি? অর্থাৎ অন্য ভাষায় লেখা, সেখান থেকে বাংলা ভাষায় অনুবাদ করা হচ্ছে, সেটাই হচ্ছে অনুবাদ সাহিত্য। কৃত্তিবাসী রামায়ণ অর্থাৎ শ্রীরাম পাঁচালী, এই শ্রীরাম পাঁচালী হলো কার লেখা? কৃত্তিবাস ওঝার লেখা। এর সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসুর লেখা।
শ্রীকৃষ্ণ বিজয়, এটা অনুবাদ সাহিত্য, অর্থাৎ এগুলো অন্য ভাষায় লেখা, বিশেষ করে সংস্কৃত ভাষায় লেখা, সেই সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করা হয়েছিল। তাহলে প্রাক চৈতন্য যুগে তিনটে সাহিত্যিক নিদর্শন আমরা পাচ্ছি: বৈষ্ণব সাহিত্য, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য। এবং তার কবিগুলো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, স্ক্রিনশট দিয়ে রাখবে বা লিখে রাখবে খাতায়। এরপরে দেখো চৈতন্য যুগ। চৈতন্য যুগের সময়সীমা আমরা দেখতে পাচ্ছি 1501 থেকে 1600 খ্রিস্টাব্দ, একে 16 শতাব্দী বলছি। প্রাক চৈতন্য যুগে ছিল বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলী এখানেও আছে। অনুবাদ সাহিত্য ছিল, অনুবাদ সাহিত্য রয়েছে। তার সঙ্গে দেখো এখানে আমরা নতুন দুটো কাব্য পাচ্ছি, একটা হচ্ছে চৈতন্য জীবনী কাব্য এবং তার সঙ্গে চণ্ডীমঙ্গল কাব্য। তাহলে দেখো বাংলা সাহিত্যের মধ্যযুগ কিভাবে সাহিত্য সম্ভারে পরিপূর্ণ হচ্ছে। 1 নম্বরে দেখতে পাচ্ছি বৈষ্ণব পদাবলী। সেই বৈষ্ণব পদাবলীতে কে কে রয়েছেন দেখো: জ্ঞানদাস, কবি জ্ঞানদাস, গোবিন্দ দাস, বলরাম দাস, এনারা লিখছেন বৈষ্ণব পদাবলী। আগে লিখেছিলেন বিদ্যাপতি চণ্ডীদাস, এনারা লিখছেন আর কি 16 শতকের জ্ঞানদাস, গোবিন্দ দাস এবং বলরাম দাস। এবং দ্বিতীয় পর্যায়ে আমরা দেখছি সেই বিখ্যাত মহাপুরুষ অবতার রূপে যিনি এসেছিলেন পৃথিবীতে, শ্রীচৈতন্য দেবকে কেন্দ্র করে তার যে জীবনের যে কাহিনী, সেই জীবনী কাব্য, তার নাম হলো চৈতন্য জীবনী কাব্য। কে কে লিখছেন দেখো: বৃন্দাবন দাস, শ্রীচৈতন্য ভাগবত নামে তার কাব্য। শ্রীচৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস কবিরাজ। এবং দেখো চৈতন্য মঙ্গল কাব্যের নাম লিখছেন লোচন দাস এবং জয়ানন্দ, দুজনকারী কাব্যের নাম কিন্তু চৈতন্য মঙ্গল। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দেখো অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যে আমরা কি কি পাচ্ছি: মহাভারত পেয়ে যাচ্ছি। দেখো মহাভারতের অনুবাদ হচ্ছে এই সময়, অর্থাৎ 16 শতাব্দীতে চৈতন্য যুগে মহাভারতের অনুবাদ হচ্ছে। মহাভারতের অনুবাদ করছেন কে কে: শিকর নন্দী এবং কবীন্দ্র পরমেশ্বর। আর মঙ্গল কাব্য হিসাবে আগেরবারে মনসামঙ্গল পেয়েছিলাম, এখানে দেখো চণ্ডীমঙ্গল চলে আসছে, অর্থাৎ দেবী চণ্ডী, দেবী চণ্ডীকে সন্তুষ্ট করার জন্য যে কাব্য, বা দেবী চণ্ডীর স্বপ্নাদেশে যে কাব্য, সেটাই হলো চণ্ডীমঙ্গল কাব্য। এবং বিখ্যাত একজন কবি পাচ্ছি দেখো মুকুন্দরাম চক্রবর্তী এবং তার সঙ্গে দ্বিজীয় মাধব, এনারা হচ্ছেন বিখ্যাত 16 শতকের। প্রশ্ন হবে কিন্তু এখান থেকেই অনেকটা শর্ট কোশ্চেন হয়ে যাবে যদি ঠিকঠাক করে তোমরা এই ক্লাসটাকে দেখে থাকো। এরপরে দেখো উত্তর চৈতন্য বা চৈতন্যোত্তর যুগ, অর্থাৎ সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দী, 1601, 1760 মতান্তরে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত যার সময়সীমা। দেখো সাহিত্যিক নিদর্শনগুলোকে আমরা দুটো শতাব্দীতে ভেঙে নিয়েছি। প্রথমে ভালো করে দেখো সপ্তদশ শতাব্দী সাহিত্যিক নিদর্শন কি কি পাচ্ছি দেখো: মনসামঙ্গল পাচ্ছি, আবার দেখো কেতকা দাস ক্ষেমানন্দের লেখা। এবং তার সঙ্গে দেখো ধর্মমঙ্গল, আবার মঙ্গল কাব্যে আর একটা নতুন সংযোজন ধর্মমঙ্গল, রূপরাম চক্রবর্তীর লেখা। অনুবাদ সাহিত্য ছিল, সপ্তদশ শতকে অনুবাদ সাহিত্য রয়েছে। সেখানে আমরা পাচ্ছি কাশিরাম দাসের মহাভারত, বাংলা ভাষায় কাশিরাম দাসের মহাভারত পাচ্ছি। এবং ভাগবত অনুবাদ হচ্ছে দেখো কৃষ্ণদাসের, এবং তার কাব্যের নাম কৃষ্ণমঙ্গল। ভবানন্দের হচ্ছে হরিবংশ। দেখো এখানে রামায়ণ অনুবাদ আমরা পাচ্ছি না, মহাভারতের অনুবাদ পাচ্ছি। তৃতীয় নম্বরে সপ্তদশ শতকে দেখো মুসলমান কবি দৌলত কাজী ও আলাওলের কাব্য সম্ভার পাচ্ছি। এটা যদিও অনেকটা কিন্তু দেবতাদের যে কাহিনী, সেই দেবতাদের কাহিনী থেকে সরে আসা সাধারণ মানুষের প্রেম কাহিনী নিয়ে প্রথম যে কাব্য, সেটাই হচ্ছে দৌলত কাজী এবং আলাওলের কাব্য। পদ্মাবতী এখান থেকেই আমরা পাবো। দেখো সাহিত্য নিদর্শনের অষ্টাদশ শতাব্দী। অষ্টাদশ শতাব্দীতে দেখো কি কি রয়েছে, তাহলে একটা যুগের প্রায় পরিসমাপ্তি ঘটতে চলেছে। সেখানে দেখো মঙ্গল কাব্য রয়েছে, কিন্তু মঙ্গল কাব্যে আরেকজন বিখ্যাত কবিকে আমরা পাচ্ছি, ধর্মমঙ্গল রচয়িতা ঘনরাম চক্রবর্তী। তার সঙ্গে মঙ্গল কাব্যের আরেকটা শাখা পাচ্ছি আমরা শিবায়ন, রামেশ্বর ভট্টাচার্যের লেখা। এগুলো সবই শর্ট কোশ্চেন এক একটা। এবং তার সঙ্গে দেখো অন্নদা মঙ্গলকে পাচ্ছি, রায়গুণাকর ভারতচন্দ্রের লেখা অন্নদা মঙ্গল। বাংলা সাহিত্যের মধ্যযুগ প্রায় শেষের দিকে, ঠিক সেই সময় দেখো আমরা কয়েকটা সাহিত্য সৃষ্টি পাচ্ছি, যেমন হচ্ছে শাক্ত পদাবলী, সেগুলো লিখেছিলেন রামপ্রসাদ সেন এবং তার সঙ্গে কমলাকান্ত ভট্টাচার্য। নাথ সাহিত্য পাচ্ছি গাথা সাহিত্য, এবং তার সঙ্গে পাচ্ছি লোক সাহিত্য। লোকসাহিত্যের মধ্যে দেখো রয়েছে পূর্ববঙ্গ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, তার সঙ্গে রয়েছে বাউল গান। এবং দেখো মধ্যযুগের প্রায় পরিসমাপ্তি ঘটে যাচ্ছে। এই হচ্ছে তোমাদের মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন। এই ছিল তোমাদের মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন। এই সাহিত্যিক নিদর্শনগুলো যখন আমরা আলোচনা করব, তখন কিন্তু মঙ্গল কাব্য যখন আলোচনা করব, তখন প্রাক চৈতন্য যুগ থেকে আরম্ভ করে একেবারে মধ্যযুগের শেষ পর্যন্ত দেখব। ঠিক সেই রকম বৈষ্ণব সাহিত্য যখন আলোচনা করব, প্রাক চৈতন্য যুগ থেকে যেসব কবিরা ছিলেন তার কাব্য সম্ভার নিয়ে একেবারে মধ্যযুগের শেষ পর্যন্ত আলোচনা করব। অনুবাদ সাহিত্যও ঠিক তাই। এবং তার সঙ্গে আরও যে সমস্ত কাব্যগুলো তোমাদের প্রশ্ন আসতে পারে, তার একটা সংক্ষিপ্ত সার, তোমরা বইয়ে বিস্তৃত বর্ণনা পাবে। সেগুলো পড়লে অনেক সময় কিন্তু তোমাদের বোরিং লাগবে বিষয়টা।
তাই সংক্ষিপ্তসারে তোমাদের যাবতীয় যা প্রশ্ন আসে তার যাতে একেবারে কমন থাকে সেই রকম পয়েন্টগুলোকে তুলে এই ক্লাসটা, আজকের যে এই ক্লাসটা, এরপরে আমরা দেখব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা। দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন হলো বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন। চর্যাপদের পরে যে কাব্যকে আমরা পাচ্ছি মধ্যযুগের, সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। সেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা কিভাবে আবিষ্কার হলো সেটা একবার দেখো। শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করলেন। বেলিয়াতোড়ের বাসিন্দা তিনি আবিষ্কার করছেন। দেখো, এই পুঁথিটা 1909 সালে। কোথার থেকে পাচ্ছেন? বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাছাকাছি কাকিলা গ্রাম। বিষ্ণুপুরের কাছে জয়কৃষ্ণপুরের পাশেই যে কাকিলা গ্রাম, সেই কাকিলা গ্রামে 1909 খ্রিস্টাব্দে এই পুঁথিটাকে আবিষ্কার করছেন বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। এই পুঁথিটা পাচ্ছেন কোথায়? দেখো, কাকিলা গ্রামে। এখনও তোমরা যদি যাও তাহলে সেখানে দেখতে পাবে। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে। দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় যে মধ্যযুগের যে সাহিত্যিক একটা নিদর্শন, তার গুরুত্ব বুঝতে না পেরেই গোয়ালঘরের মাচায় তুলে দিয়েছিলেন। যাক, সেটাকে কোনোমতে উদ্ধার করেছেন বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। সেই সালটা দেখো, 1909 খ্রিস্টাব্দে কাকিলা গ্রাম থেকে পেলেন। এরপরে দেখো, সেটা প্রকাশিত হচ্ছে 1909 পেলেন, এবং সেটাকে পরিমার্জন সংস্করণ করে প্রকাশ করছেন বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এই বঙ্গীয় সাহিত্য পরিষদেই 1916 খ্রিস্টাব্দেই কিন্তু চর্যাপদ প্রকাশ পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে মধ্যযুগের নিদর্শনও কিন্তু প্রকাশ পাচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদকে কেন্দ্র করে। সম্পাদনাও করলেন কিন্তু বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। বড়ুচণ্ডীদাসকে আদিতম চণ্ডীদাস বলেছেন। বড়ুচণ্ডীদাসকে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ ও রাখালদাস বন্দ্যোপাধ্যায় আদিতম চণ্ডীদাস বলেছেন। চণ্ডীদাসের অনেকগুলো চণ্ডীদাস পাবো, তার জন্য কনফিউশন তৈরি হয় যে কোন চণ্ডীদাস, কিন্তু আদিতম যে চণ্ডীদাস তাকেই যে বড়ুচণ্ডীদাস বলা হয় সেটা এনারা বললেন। শ্রীকৃষ্ণ কীর্তনের বিষয়বস্তু হলো রাধা কৃষ্ণের প্রেম লীলা। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন একটা কাব্য, সেই কাব্যের মাধ্যমে রাধা এবং কৃষ্ণের যে প্রেমের কাহিনী, সেই প্রেমের কাহিনীটাকে বর্ণনা করা হচ্ছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম ও শেষের দিকের কিছু পৃষ্ঠা পাওয়া যায় না। প্রথম দিকের পৃষ্ঠা যদি না পাওয়া যায় তাহলে তার প্রকাশকাল, তার রচনাকাল, তার কবির নাম ঠিকঠাক করে যেমন পাওয়া যায় না, গ্রন্থনাম, রচনাকালের বিষয়ে ঠিকঠাক করে জানা যায়নি। তার সঙ্গে সঙ্গে তৃতীয় পয়েন্টে দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে একটি গ্রন্থের চিরকুট পাওয়া যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যেই একটা চিরকুট, অর্থাৎ ছোট কাগজে সেখানে নাম লেখা আছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ, এবং সেই চিরকুটে পাওয়া যায় 1089 সনের উল্লেখ। তাহলে নানা রকম প্রশ্ন জাগে যে এটা তাহলে কি 1089 সালের রচনা কিনা, কিংবা তার নাম শ্রীকৃষ্ণ কীর্তন না হয়ে শ্রীকৃষ্ণ সন্দর্ভ হবে কিনা, নানা রকম প্রশ্ন জাগে একে কেন্দ্র করে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে রচনাকাল, গবেষকরা মনে করছেন 14শ শতাব্দীর শেষের দিক থেকে 15শ শতাব্দীর প্রথমার্ধে, অর্থাৎ 1380-90 থেকে আরম্ভ করে 1420-র মধ্যেই নাকি এটা রচনা হয়ে গিয়েছিল, এটা মনে করছেন গবেষকরা। এই পয়েন্ট গেল। তারপরে নেক্সট পয়েন্ট দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন একটি সংলাপধর্মী নাটক, আখ্যান কাব্য ও গীতি কবিতার মিশ্রণ। সংলাপধর্মী নাটক যেমন হয় আর কি, একজন সংলাপ বললো, তারপরে আবার একজন সংলাপ বললো। এখানে প্রধান যে তিনটে চরিত্র আমরা পাবো, রাধা কৃষ্ণ এবং বড়াই, এই তিনটে চরিত্র যখন কথাবার্তা বলেছে না, তখন নাটকের সংলাপের মতো কথাবার্তা বলেছে, এবং সেটা কাব্যিক ভাষায়, আধুনিক যুগের গদ্যের মতো সংলাপধর্মী নয়, সেটা কাব্যিক ভাষায় এবং আখ্যানমূলক কাব্য। এখানে একটা কাহিনী আছে, আখ্যান মানে হচ্ছে কাহিনী, এবং গীতি কবিতার মিশ্রণ আছে, অর্থাৎ এগুলো কোনো একটা সুরে গাওয়া হতো, তাই গীতি কবিতার মিশ্রণও কিন্তু লক্ষ্য করা যায়। পরের পয়েন্ট দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন মোট 13টি খণ্ডে বিন্যস্ত, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তনের মূল যে বিষয় বা কাহিনী তাকে 13টা খণ্ডে বিন্যস্ত করে নিচ্ছি, এবং সেই খণ্ডগুলো দেখে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে। জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড এবং রাধা বিরহ খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয় সম্পর্কে যদি একটা সমগ্র ধারণা লাভ করতে যায় তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা পড়তে হবে, কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা যদি ওই 13টা খণ্ডের কাহিনীকে ছোট আকারে জেনে নিই, আমরা অনেকটাই বুঝতে পারবো যে কাহিনীটা কি। প্রথমে রয়েছে দেখো জন্মখণ্ড, পৃথিবীর ভূভার হরণের জন্য রাধা এবং কৃষ্ণের দুজনকারী জন্মকাহিনী এখানে বর্ণিত হয়েছে। পরের খণ্ড হচ্ছে তাম্বুল খণ্ড, রাধার প্রতি কৃষ্ণের পূর্বরাগ বর্ণিত হয়েছে, অর্থাৎ রাধা এবং কৃষ্ণ
পরস্পর পরস্পরকে দেখেছে কিংবা রাধা কৃষ্ণকে দেখেছে এবং কৃষ্ণের প্রতি সে আসক্ত হয়ে পড়েছে, অর্থাৎ কৃষ্ণকে যে চায় তার মনের মধ্যে এইরকম একটা ভাব জেগেছে বা ভালোবাসা ধীরে ধীরে জন্মেছে, সেটাই হচ্ছে পূর্বরাগ। পূর্বরাগকে প্রকাশ করেছে কিভাবে? পরের খণ্ডে, তাম্বুল খণ্ডে। দেখো, তাম্বুল বড়াইয়ের মাধ্যমে সেই অনুরাগের খবর তাম্বুল আদি সহ প্রেরণ করা হয়েছে। বড়াই একটা ক্যারেক্টার, রাধার সহচরী হিসাবে তাকে আমরা পাই। তাকে দিয়ে তাম্বুল মানে পান দিয়ে পাঠিয়েছে কৃষ্ণকে, অর্থাৎ প্রেম নিবেদন করেছে প্রথম। তারপরে দেখো দানখণ্ড। দানখণ্ডে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ ও বড়াইয়ের রাধা লাভের ষড়যন্ত্র এবং কৃষ্ণের, এটা কৃষ্ণের হবে, কৃষ্ণের দানি সেজে রাধার দধিদুগ্ধ বিনষ্ট করা ও রাধাকে সম্ভোগ করা। তারপরে দেখো নৌকাখণ্ড। নৌকাখণ্ডে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, সেখানে কৃষ্ণ মাঝি সেজে নৌকাতে বসেছে, সে নৌকা চালাচ্ছে। রাধিকা তার যে পসরা, অর্থাৎ দুগ্ধ সামগ্রী বা দুধ জাতীয় যে খাবার, সেগুলো অন্যকে বিক্রি করার জন্য যখন যাচ্ছে তখন সে মাঝি সেজেছে এবং রাধার সঙ্গে জলবিহার করেছে। অর্থাৎ একটা প্রেমের কাহিনী দেখো ধীরে ধীরে যে গভীর হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। পরে দেখো আমরা দেখতে পাচ্ছি ছত্রখণ্ডে রাধাকে রোদ থেকে রক্ষার জন্য কৃষ্ণের রাধার মাথায় ছত্র ধারণ। প্রচণ্ড রোদে রাধার পা পুড়ে যাচ্ছে, তার জন্য কৃষ্ণ কি করবে? ছাতা হাতে রাধিকার মাথায় ছাতা ধরবে। এটা হচ্ছে ছত্রখণ্ডের বিষয়। তারপরে দেখো বৃন্দাবন খণ্ড। সেই বৃন্দাবন খণ্ডে আমরা দেখতে পাবো গোপী সহ রাধার বিলাস, অর্থাৎ গোপীরাও থাকবে, রাধা কৃষ্ণ মিলে তাদের যে প্রেম, সেই প্রেমের গভীরতা এখানে কিন্তু লক্ষ্য করা যাবে। এরপরে দেখো যমুনা খণ্ড। যমুনা খণ্ডে কৃষ্ণ কর্তৃক রাধা ও গোপীদের বস্ত্রহরণ। যমুনায় চান করতে গেছে রাধিকা এবং তার সঙ্গে তার সখীরা, তার সমস্ত বস্ত্রকে হরণ করে নেবে কৃষ্ণ গাছের ডালে বসে। এই ছবি তোমরা অনেক জায়গায় দেখতে পাবে, অনেক ক্যালেন্ডারে এই ছবিটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবং পরের পয়েন্টে দেখো কালীয় দমন খণ্ড। সমস্ত বিষধর নাগ ছিল, সেই নাগ অর্থাৎ সাপ ছিল, সেই সাপকে দমন করবে কৃষ্ণ। হারখণ্ড। পরের খণ্ড হচ্ছে হারখণ্ড। সেই হারখণ্ডে আমরা দেখতে পাচ্ছি রাধার হার চুরির দায়ে যশোদা জননীর কাছে কৃষ্ণের বিরুদ্ধে রাধার অভিযোগ। কৃষ্ণ রাধার হারটাকে চুরি করে নেবে এবং যশোদার কাছে রাধা যাবে কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ জানাতে। এরপরে দেখো বাণখণ্ড। বাণখণ্ডে আমরা দেখতে পাবো ক্ষুব্ধ কৃষ্ণের রাধার প্রতি বাণ নিক্ষেপ। মায়ের কাছে অভিযোগ জানিয়েছে, তার জন্য কৃষ্ণ কি করবে? রাধার প্রতি বাণ নিক্ষেপ করবে। ফলে রাধার বিলাপ, বড়াইয়ের অভিযোগ এবং কৃষ্ণের অনুতাপ, শেষে হয়তো রাধিকার লেগেছে, তার জন্য কৃষ্ণের অনুতাপ লক্ষ্য করা যাবে। পরে দেখো আমরা দেখতে পাবো বংশীখণ্ড। সেই বংশীখণ্ডে কৃষ্ণের বংশী শ্রবণে রাধার উৎকণ্ঠা হয় এবং বড়াইয়ের নির্দেশে রাধা কৃষ্ণের সেই সপ্তস্বরা বংশী হরণ করে। গাছের ডালে বসে কৃষ্ণ বাঁশি বাজায়। বাঁশির সুর যখন রাধিকার কানে পৌঁছায় তখন তার সুরে একেবারে মোহিত করে তোলে। এই সুর যখন তার কানে পৌঁছায় তখন সে বাড়িতে থাকতে পারে না, তার জন্য তার বাঁশিটাই কিন্তু হরণ করে বা চুরি করে নিয়ে চলে আসে। কৃষ্ণ তার বাঁশি হারিয়ে উৎকণ্ঠায় চারিদিকে খুঁজে বেড়ায়, কাকুতি মিনতি করে রাধার কাছে কৃষ্ণের গমন এবং তার সঙ্গে বংশী আনয়ন বা বংশী তারা ফিরে পাবে, এটাই হচ্ছে বংশীখণ্ডের বিষয়। এরপরে শেষ অংশ রাধা বিরহ অংশ। এখানে রাধা বিরহ খণ্ড বলা হয় না, এটা রাধা বিরহ অংশই বলা হয়, কারণ এটা প্রক্ষিপ্ত। অনেকে মনে করেন যে রাধার কাছে কৃষ্ণের গমন এবং তার সঙ্গে বংশী আনয়ন বা বংশী তারা ফিরে পাবে, এটাই হচ্ছে বংশীখণ্ডের বিষয়। এরপরে শেষ অংশ। দেখো, শেষ অংশ হচ্ছে রাধা বিরহ অংশ। এখানে রাধা বিরহ খণ্ড বলা হয় না, এটা রাধা বিরহ অংশই বলা হয়, কারণ এটা প্রক্ষিপ্ত। অনেকে মনে করেন যে বরুচণ্ডী দাসের লেখা নয়, তাই এই অংশটার নাম হচ্ছে রাধা বিরহ অংশ, খণ্ড নয়, মাথায় রাখবে। রাধার বিরহ তীব্র রূপ ধারণ করেছে। কৃষ্ণ মথুরায় চলে গেলে রাধা বিলাপ করতে লাগলে, রাধা কৃষ্ণ ছাড়া যে থাকতে পারছে না, সে থাকতে না পারার জন্য তার যে বিলাপ, সেই বিলাপ হচ্ছে রাধা বিরহ অংশের বিষয়। এই ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একেবারে সামগ্রিক আলোচনা, কিন্তু সংক্ষিপ্ত সারে। এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের হবে না, এটা 100% গ্যারেন্টি দিয়ে আমি বলছি। এরপর শুরু করা যাক তাহলে এমসিকিউ বা প্রশ্নোত্তর পর্বের আলোচনা। বিগত কয়েক বছরে আসা যে এমসিকিউ, সেই এমসিকিউগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে। এবং তার সঙ্গে বলে রাখি যে তোমাদের কোশ্চেন 7 রকমের হতে পারে। সেই 7 রকমের কি কি কোশ্চেন হতে পারে সেটাও কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কত রকমের মাল্টিপল চয়েস হতে পারে তোমাদের। দেখো, প্রথম কোশ্চেন, বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে বলা হয় অন্ধকার যুগ, সুবর্ণ যুগ, গৌরবময় যুগ, সৃষ্টিশীল যুগ। উত্তর হলো ক, অন্ধকার যুগ। বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ বলতে কোন সময়কে বোঝানো হয়ে থাকে? খ্রিস্টীয় চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত, খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দী, খ্রিস্টীয় পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী এবং খ্রিস্টীয় পঞ্চদশ থেকে সপ্তদশ শতাব্দী। উত্তর হবে খ্রিস্টীয় পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নোক্ত কোন কাব্যটি চৈতন্যোত্তর যুগে রচিত হয়? মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়,
না শাক্ত পদাবলী, না কৃত্তিবাস রামায়ণ, না বিদ্যাপতির বৈষ্ণব পদাবলী? উত্তর হবে শাক্ত পদাবলী। কবি ভারতচন্দ্রের মৃত্যু কোন সময়ে? 1760 খ্রিস্টাব্দে, 1757 খ্রিস্টাব্দে, 1765 খ্রিস্টাব্দে, 1772 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1760 খ্রিস্টাব্দে। দেখো এগুলোই তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষায় সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আর্যা সপ্তশতী নামক সংস্কৃত কাব্যটির রচয়িতা কে? ক ধৈ, খ কালিদাস, ঘ হচ্ছে গোবর্ধনাচার্য। উত্তর হলো গোবর্ধনাচার্য। ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খলজি বাংলাদেশ আক্রমণকালের রাজা ছিলেন হোসেন শাহ, গোপাল, লক্ষণ সেন, ধর্মপাল? উত্তর হবে লক্ষণ সেন। নেক্সট কোশ্চেন দেখো, বাংলাদেশে তুর্কি আক্রমণ হয়েছিল 1201 খ্রিস্টাব্দে, 1202 খ্রিস্টাব্দে, 1203 খ্রিস্টাব্দে, 1204 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1203 খ্রিস্টাব্দে। কারণ এই 1201 থেকে 1350 পর্যন্ত এই সময়টা হচ্ছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, এবং বাংলাদেশের যে অরাজকতা সৃষ্টি হয়েছিল সেই অরাজকতা সৃষ্টির মূল কারণ ছিল তুর্কি আক্রমণ। সেটা তোমরা শর্ট কোশ্চেন হিসাবে দেখে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের কোশ্চেন দেখো, বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে অন্ধকারময় যুগ, সুবর্ণ যুগ, গৌরবময় যুগ, সৃষ্টিশীল যুগ বলা হয়? উত্তর হবে অন্ধকারময় যুগ। আদি মধ্যযুগের প্রাথমিক নিদর্শন হলো, এটা মাথায় রাখবে, আদি মধ্যযুগ বলতে মধ্যযুগের প্রাথমিক নিদর্শন এইরকমও থাকতে পারে। আদি মধ্যযুগের প্রাথমিক নিদর্শন হলো চৈতন্য ভাগবত, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বর্ণপরিচয়? উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। পরের কোশ্চেন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটিকে আবিষ্কার করেছিলেন মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, খ বসন্তরঞ্জন রায়, গ প্রবোধচন্দ্র বাগচি, ঘ বিধুশেখর শাস্ত্রী? উত্তর হবে বসন্তরঞ্জন রায়। পরের কোশ্চেন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি কবে আবিষ্কৃত হয়েছিল? 1911 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে, 1909 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1909 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার হয় যে জেলা থেকে? সেটি হলো বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া? উত্তর হবে বাঁকুড়া জেলা থেকে। পরের কোশ্চেন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি সম্ভবত সংরক্ষিত ছিল বনবিষ্ণুপুরের রাজদরবারে, মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজগ্রন্থাগারে, নেপালের রাজদরবারে, শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরে? শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরে পাওয়া গিয়েছিল, কিন্তু সংরক্ষিত ছিল বনবিষ্ণুপুরের রাজদরবারে। পরের কোশ্চেন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তনের প্রাপ্ত পুঁথিতে পদসংখ্যা ছিল 417টি, 26.5টি, 271টি, 415টি? উত্তর হবে সঠিক উত্তর 415টি। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কোন বিষয়ক কাব্য? ক অনুবাদ বিষয়ক, খ ভাগবত বিষয়ক, গ রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক, ঘ কীর্তন বিষয়ক? সঠিক উত্তর গ রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক। পরের কোশ্চেন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয়? ক বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, বিশ্বভারতী থেকে, বাংলা সাহিত্য একাডেমি থেকে, এশিয়াটিক সোসাইটি থেকে? উত্তর হবে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। পরের কোশ্চেন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি কবে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়? 1910 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে, 1909 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে? 1916 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন দেখো, কত খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি সম্পাদনা করা হয়? 1915 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে, 1917 খ্রিস্টাব্দে, 1918 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1916 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন দেখো, কার সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তন প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয়? ক মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, বসন্তরঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যোগেশচন্দ্র বিদ্যানিধি? উত্তর হবে খ বসন্তরঞ্জন রায়। নেক্সট কোশ্চেন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম হলো বংশীখণ্ড, রাধা বিরহ খণ্ড, যমুনা খণ্ড, বৃন্দাবন খণ্ড? উত্তর হবে রাধা বিরহ খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কটি খণ্ডে বিন্যস্ত? এটা হচ্ছে একেবারে এক ধরনের প্রশ্নের শেষ প্রশ্ন। অপশানগুলো দেখো, ক 10টি, খ 11টি, 12টি এবং 13টি? উত্তর হবে 13টি। আরেক ধরনের কোশ্চেন টাইপ, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। প্রথমত তোমাদেরকে বিকল্পগুলো দিয়েছে, দেখো মালাধর বসু রচিত কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয়, প্রাক চৈতন্য পর্ব বলতে সপ্তদশ অষ্টাদশ শতাব্দীকে বোঝায়, ভারতচন্দ্রের মৃত্যু 1760 খ্রিস্টাব্দে, গোবর্ধনাচার্যের সংস্কৃত কাব্যের নাম আর্যা সপ্তশতী। সঠিক উত্তর হবে খ অপশন। দেখো এখানে সঠিক উত্তর হবে খ অপশন, সত্য মিথ্যা, সত্য সত্য। পরে দেখো, বসন্তরঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ প্রথম শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি খুঁজে পান। দ্বিতীয়ত হচ্ছে পুরুলিয়া জেলার কাকিলা গ্রামে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি পাওয়া যায়। তৃতীয় যে তথ্যটি সেটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 17টি খণ্ডে বিন্যস্ত। চতুর্থ তথ্য হলো শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ খণ্ডের নাম হলো রাধা বিরহ।
দেখো এখানে সঠিক অপশন হচ্ছে সত্য মিথ্যা মিথ্যা সত্য, অর্থাৎ গ অপশন। শূন্যস্থান পূরণ জাতীয় কোশ্চেনে তোমাদের আসতে পারে। দেখো ঠিক এই রকমই থাকবে। আনুমানিক 1203 খ্রিস্টাব্দে ড্যাশ বাংলাদেশের শাসক লক্ষণ সেনকে পরাজিত করেন। দেখো আলাউদ্দিন হোসেন শাহ, বখতিয়ার খলজি, জালালউদ্দিন না রাজা গণেশ। উত্তর হবে বখতিয়ার খলজি। পরের কোশ্চেন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রাপ্ত পুঁথি ড্যাশ পৃষ্ঠা না থাকায় গ্রন্থ নাম জানা যায় না। মাঝের কিছু, শেষের দিকের কিছু, প্রথম দিকের কিছু। ঘয়ে আবার যে অপশানটা সেটা দেখো, খ এবং গ উভয়ই সঠিক। ঘয়ের অপশানটি হলো উত্তর, খ ও গ উভয়ই সঠিক। পরের কোশ্চেন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিতে যে গ্রন্থের চিরকুট পাওয়া যায় তা হলো শ্রীকৃষ্ণলীলা, কৃষ্ণলীলা প্রেম কথা, আদি কৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। উত্তর হলো ঘ শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ড্যাশ ছন্দের প্রয়োগ দেখা যায়। পাদাকুলক ও ত্রিপদী ছন্দের, প্রয়ার ও ত্রিপদী ছন্দের, মহাপ্রয়ার ও প্রয়ার ছন্দের, ত্রিপদী ও আড়িল্লা ছন্দের। উত্তর হবে খ প্রয়ার ও ত্রিপদী ছন্দের। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও, এইরকমও তোমাদের কোশ্চেন থাকতে পারে। প্রথম স্তম্ভের দেখো, প্রথমে রয়েছে প্রাক চৈতন্য পর্ব, চৈতন্য পর্ব, চৈতন্যোত্তর পর্ব, অন্ধকার যুগ। এবং ডান দিকে রয়েছে দেখো ষোড়শ শতাব্দী, চতুর্দশ পঞ্চদশ শতাব্দী, সপ্তদশ অষ্টাদশ শতাব্দী এবং ত্রয়োদশ চতুর্দশ শতাব্দী। তাহলে দেখো সেই অনুযায়ী প্রাক চৈতন্য যুগ, অর্থাৎ প্রাক চৈতন্য যুগ মানে কোন সময়? প্রাক চৈতন্য যুগ অর্থাৎ চতুর্দশ পঞ্চদশ শতাব্দী, চৈতন্য পর্ব অর্থাৎ ষোড়শ শতাব্দী, আর চৈতন্যোত্তর পর্ব সেটা হলো সপ্তদশ অষ্টাদশ শতাব্দী এবং অন্ধকার যুগ হলো ত্রয়োদশ শতাব্দী, অর্থাৎ কয়ের দাগ হলো সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনের বাঁ স্তম্ভে দেখো বড়ু চণ্ডীদাস, কৃত্তিবাস, মালাধর বসু, বিদ্যাপতি ও চণ্ডীদাস। এবং ডান দিকের স্তম্ভে আছে বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ বিজয়, শ্রীকৃষ্ণ কীর্তন এবং রামায়ণ। দেখো বড়ু চণ্ডীদাস, শ্রীকৃষ্ণ কীর্তন অর্থাৎ 1 সি, কৃত্তিবাস, রামায়ণ অর্থাৎ 2 ডি, মালাধর বসু, শ্রীকৃষ্ণ বিজয় অর্থাৎ 3 বি, বিদ্যাপতি ও চণ্ডীদাস বৈষ্ণব পদাবলী অর্থাৎ এ, অর্থাৎ ক, অর্থাৎ কয়ের দাগ সঠিক। এই ছিল মধ্যযুগের সময়সীমা, মধ্যযুগের সাহিত্য নিদর্শন এবং প্রথম যে সাহিত্য নিদর্শন সেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং তার সঙ্গে তোমাদের সম্ভাব্য প্রশ্ন ও উত্তরের সম্পূর্ণ আলোচনা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো অবশ্যই দরকার এবং তার সঙ্গে বন্ধুবান্ধবীদের সঙ্গে শেয়ার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকন সেই বেল আইকন দাবিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাও।